বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা প্রকাশ করা হবে 15 থেকে 20 দিনের মধ্যে। দায় এড়াতে পারে না কেন্দ্রীয় ব্যাংকও। আগে মনে হচ্ছিল যে বাংলাদেশ ব্যাংকের কারোর কোনো সম্পৃক্ততা নাই, এখন একটু পরিবর্তন এটা হয়েছে। বাংলাদেশ ব্যাংকেরও কি ধরনের সম্পৃক্ততা ছিল এইটা এর মধ্যে আমরা অনুসন্ধান করেছি। এখন কিছু বলবো না, এটা ইট উইল বি পাবলিশড। অর্থ উদ্ধারের পাশাপাশি রিজার্ভ সংরক্ষণের দুর্বলতা খুঁজে বের করা জরুরি মত বিশ্লেষকদের। টাকা ফেরত পাবো, সেটা পাবো কিনা বা কবে পাবো সেটা আরেকটা ইস্যু। যদি উইলফুল ডিফল্ট থাকে আমার মনে হয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অত্যন্ত জরুরি। ইনিশিয়ালি যেটা দরকার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট আপনাকে এটার ইভ্যালুয়েশন করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক নার্সের ধর্মঘটকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল। 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সরকারকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা। বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সরকার ষড়যন্ত্র করছে, অভিযোগ ফখরুলের। নতুন ভ্যাট আইন সংশোধন সহ 4 দফা দাবিতে ব্যবসায়ীদের 1 ঘণ্টার কর্মবিরতি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন। নাই বেচা কিনা, নাই ব্যবসা বাণিজ্য, এর মধ্যে ভ্যাটের আলাদা একটি চাপ। যদি 15% ভ্যাট আমাদেরকে দিতে হয়, আমাদের প্রতিষ্ঠানকে দেউলিয়া বলে ঘোষণা করা হবে। জামালপুরে পুলিশ হেফাজতে নির্যাতনে আসামি মৃত্যুর অভিযোগ, অস্বীকার পুলিশের। থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ। এবং ভারতকে নিয়ে গঙ্গা নদীর ওপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা। শেষ হলো প্রাথমিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে আজ দুপুরে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর এর আগে কেবলমাত্র সুইফট এর জন্য দায়ী বলে মন্তব্য করলেও এবার বললেন বাংলাদেশ ব্যাংকও দায় এড়াতে পারে না। আর অর্থমন্ত্রী বলেছেন আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এটি জনসমক্ষে প্রকাশ করা হবে। গত 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় 800 কোটি টাকা চুরি হয়। বিষয়টি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রায় 1 মাস পর 7 মার্চ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অর্থ চুরির ঘটনাটি সত্য বলে স্বীকার করা হলে দেশে বিদেশে সমালোচনার ঝড় ওঠে। এরপর 15 মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং একই দিন অর্থ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটি গঠনের 1 মাস পরে গত 20 এপ্রিল অন্তর্বর্তীকালীন প্রতিবেদন এবং তদন্তের জন্য নির্ধারিত 75 দিন শেষে সোমবার অর্থমন্ত্রীর কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এ সময় কমিটির প্রধান সাংবাদিকদের জানান সুইফটের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকও এর দায় এড়াতে পারে না। তবে রিপোর্টের বিস্তারিত জানাননি তিনি। আমরা দেখেছি কারা দায়ী, কে কোন উদ্দেশ্যে কাজটা করেছে। আমাদের পক্ষে বাইরের কোন সাইবার ক্রিমিনালরা দায়ী সেটা নির্ধারণ করা সম্ভব ছিল না। টাকাটা কতটুকু আদায় করা সম্ভব এটা আমরা একটা চিত্র দিয়েছি। আগে মনে হচ্ছিল যে বাংলাদেশ ব্যাংকের কারোর কোনো সম্পৃক্ততা নাই, এখন একটু পরিবর্তন এটা হয়েছে। বাংলাদেশ ব্যাংকেরও কি ধরনের সম্পৃক্ততা ছিল এইটা এর মধ্যে আমরা অনুসন্ধান করেছি। সুইফটের দায়িত্ব আছে, তারা সম্পূর্ণ দায় কিনা মূল দায় কিনা সেটারও বিশ্লেষণ এখানে আছে, কিন্তু সুইফট কখনো তার দায় এড়াতে পারবে না। এ প্রতিবেদন তৈরিতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল না বলেও জানান তিনি। কোনো চাপ অনুভব করি না, এই ক্ষেত্রে অ্যাবসলিউটলি কোনো রকমের চাপ ছিল না। এদিকে বর্তমানে এ বিষয়ে করণীয় কি সে ব্যাপারে পরামর্শ রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন শিগগিরই প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশ করা হবে। এখন কিছু বলবো না, এটা ইট উইল বি পাবলিশড।
আমি এটা পড়ে নেই, পড়ে নিলে পরে ইট উইল বি পাবলিশ। প্রতিবেদনের সব সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তারপরে দেখবো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সংরক্ষণের দুর্বলতা খুঁজে বের করে তা সমাধানে মনোযোগী হওয়া দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। রিজার্ভ চুরির ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মত দেন তারা। কিন্তু গ্লোবালি সাইবার সিকিউরিটি, বিশেষত এই সমস্ত ফাইন্যান্সিয়াল সেকশন সংক্রান্ত সিকিউরিটি এখন একটা বড় এমার্জিং ইস্যু। আমাদের করণীয় কাজ হচ্ছে আমরা যে সমস্ত জায়গায় আমাদের গাফলতি ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রায়োরিটি হওয়া উচিত আমাদের সে সমস্ত জায়গাগুলি ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। এটা আমরা টাকা ফেরত পাবো, সেটা পাবো কিনা বা কবে পাবো সেটা আরেকটা ইস্যু। যে তথ্য প্রাথমিকভাবে পেয়েছি তার ভিত্তিতে কিছুটা অনুমানের ভিত্তিতে আমরা বলতে পারি। তবে যদি উইলফুল ডিফল্ট থাকে আমার মনে হয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অত্যন্ত জরুরি। ইট ইজ এ গ্রেট কনসার্ন এবং এটা গুলো বাইর করা লাগবে, এটা বাইর করতে হবে। ভিতরে যদি আরো কেউ থাকে সেগুলো বাইর করতে হবে, সেটা অবশ্যই সেন্ট্রাল ব্যাংক করা লাগবে। যেটা সাইবার সিকিউরিটি অ্যান্ড সেফটি, সেই সাইবার সিকিউরিটি অ্যান্ড সেফটিকে মেনটেন করার জন্য আপনার ইনিশিয়ালি যেটা দরকার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আপনাকে এটার ইভ্যালুয়েশন করতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট করার পরে অ্যাসেসমেন্ট করে আপনাকে কোর্স অফ অ্যাকশন উইকনেসগুলো আইডেন্টিফাই করতে হবে। উইকনেস আইডেন্টিফাই করে কি করতে হবে, যে সেটা হলো যে আপনার শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম মিটিগেশন প্ল্যান নিতে হবে। 35তম মৃত্যুবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলের শীর্ষ নেতারা সরকারের বিরুদ্ধে বিএনপি ভাঙার চক্রান্তের অভিযোগ তোলেন। তারা বলেন, মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে জেলে নেওয়ার ষড়যন্ত্র ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরেবাংলা নগরে তাঁর সমাধি প্রাঙ্গণে আসতে থাকেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে আসেন বেলা 11:30টার দিকে। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের শীর্ষ নেতারা। সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে নির্মূল করা, নিশ্চিহ্ন করার একটা চক্রান্ত শুরু হয়েছে, যে চক্রান্তের একটা হচ্ছে যে মামলা মোকদ্দমা দিয়ে সমগ্র দলকে আপনার বিচ্ছিন্ন করে রাখা। এটা কোনোদিনই সফল হবে না। মামলা দিয়ে বেগম জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার করে তাকে সাজা দেওয়ার ব্যাপারে সরকার আজকে অগ্রসর হচ্ছে। আমরা বলতে চাই যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি সাজা দেওয়ার কোনো পরিকল্পনা করা হয় তাহলে সেটা আগুন নিয়ে খেলার মতো হবে। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। শুষ্ক মৌসুমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে গঙ্গা নদীর ওপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক সমীক্ষাও শেষ হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, ভারতকে সঙ্গে নিয়েই এ প্রকল্পে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। এহসান জুয়েলের রিপোর্ট। 1975 সালে ভারতের ফারাক্কা ব্যারেজের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, মৎস্য ও বনজ সম্পদ এবং নৌ চলাচলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। ভাটিতে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গার পানি প্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। শুষ্ক মৌসুমে পানি আটকে রাখতে ভারত সম্প্রতি আন্তঃনদী সংযোগ প্রকল্পের উপর গুরুত্ব দেয় সামনের দিনগুলোতে এই প্রবাহ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় দেশের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে সরকার গঙ্গা নদীর উপর একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করে। 96টি গেট যুক্ত 2.10 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রস্তাবিত ব্যারেজ 31,20,000 কিউসেক পানি ধরে রাখবে। প্রাথমিকভাবে 4টি সমীক্ষা চালানোর পর 2002 সালে চূড়ান্তভাবে রাজবাড়ী জেলার পাংশায় এই ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্যারেজ নির্মাণে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে রয়েছে মিশ্রমত। অর্ধেক নদীতে একদিকে বাংলাদেশ, আরেকদিকে হচ্ছে ভারত। সুতরাং ডেফিনেটলি আমি যখন পন্ডেজ করব, যেহেতু ভারত এটার সাথে
সংযুক্ত, শুধু আমাদের ভারতের কোঅপারেশন আর দরকার। আর লং টার্ম স্টেবিলিটি অফ দ্য ওয়াটার ফ্লোর জন্য ভারতের এর সাথে সংযুক্ত থাকলে আমাদের জন্য সুবিধা। ভারত যদি আসতে চায় ভালো, কিন্তু ভারতের কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। তিস্তা ব্যারেজ করার সময় তো আমরা ভারতের অনুমতি নিইনি। ভারত যেভাবে বলছে যে না এটা আমাদের ডুবিয়ে দেবে বা এটা করবে, এটা একেবারে বোগাস কথাবার্তা। তিস্তা ব্যারেজ মাত্র 5 কিলোমিটার ভাটিতে, আর এটা 100 কিলোমিটার ভাটিতে, তো এর কোনো অর্থই হয় না। ভারত বাংলাদেশ যৌথ গঙ্গা নদীর পানি বন্টন চুক্তিটি আগামী 2026 সালে শেষ হবে। তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে 32,000 কোটি টাকার এই ব্যারেজ প্রকল্পে। এই বিষয়টা আমরা ডিপ্লোম্যাটিক পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজকর্ম করছি। আমাদের মন্ত্রণালয়ের নম্বর 1 প্রজেক্টের ভিতরে আমরা এই প্রজেক্টটা রেখেছি। এমনকি সরকার যে ডেল্টা প্ল্যান করছে এইটা মাথায় রেখেই আমরা গেঞ্জেস ব্যারেজ নির্মাণের জন্য আগ্রহী। 2018 সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা গেলে 2025 সালের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের ভিড়। প্যাকেজ ভ্যাট বহাল রাখা সহ 4 দফা দাবিতে সারা দেশে 1 ঘন্টার কর্মবিরতি পালন করলেন ব্যবসায়ীরা। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত দোকান বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী। রাজধানীর বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় অবস্থান নেন তারা। একই দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন থেকেই নতুন ভ্যাট আইন কার্যকর করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় প্যাকেজ ভ্যাট বহাল সহ 4 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে 1 ঘন্টা কর্মবিরতি পালন করেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, নতুন আইন কার্যকর হলে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আরও বাড়বে, ফলে কমে যাবে পণ্যের বিক্রি। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি বিপাকে পড়বেন ভোক্তারাও। তাই আসছে অর্থ বছরেও নতুন ভ্যাট আইন বহাল রাখার দাবি জানান তারা। যে ভোক্তা সে 100 টাকার পণ্য প্রয়োগ করলে তাকে 115 টাকা দিতে হবে। নাই বেচা কিনা, নাই ব্যবসা বাণিজ্য, এর মধ্যে ভ্যাটের আলাদা একটি চাপ। চাকরি হারাবো, মালিকের ব্যবসা প্রতিষ্ঠান যদি না চলে আমাদের মালিক কিভাবে বেতন দিবে? আমরা সরকারের কাছে প্যাকেজ ভ্যাট চাচ্ছি। বর্তমান রিয়েল এস্টেটের যেই ধস, এই পরিস্থিতিতে আমাদের এই সেক্টর থেকে 15% ভ্যাট আদায় করা ক্রেতার নিকট থেকে কোনো ক্রমেই সম্ভব না। এদিকে সোমবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন করে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। ব্যবসায়ীরা বলেন, প্যাকেজ ভ্যাট বাতিল করে পাইকারি ও খুচরা বিক্রির ওপর 15% ভ্যাট আরোপ করা হলে বিভিন্ন হাত ঘুরতেই এর মূল্য কয়েক গুণ বেড়ে যাবে। এতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা করছেন তারা। পণ্যের দাম বেড়ে যাবে, আর বিশেষ করে আমরা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। পাইকারি থেকে যখন খুচরা বিক্রি করবে সে আরো 15% দিবে। দেখা যায় যে এইটা প্রায় 200% গিয়া গড়াবে। কর্মসূচি পালিত হয়েছে রাজধানীর বাইরের বিভিন্ন জেলা শহরেও। এর আগে 2012 সালে ভ্যাট আইন সংশোধন করে চলতি বছরের 1 জুলাই থেকে 15% হারে ভ্যাট কার্যকরের ঘোষণা দেন অর্থমন্ত্রী। 2 জুন আগামী অর্থ বছরের বাজেটে ভ্যাট আইন বিষয়ে নির্দেশনা আসার কথা রয়েছে। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। পরমাণু শক্তি কমিশন আইন 2016 সহ 4টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইনের খসড়াগুলো হল বাংলাদেশ প্যাটেন্ট আইন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার আইন ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন 2016। এছাড়া মন্ত্রিসভায় কুয়েত, সৌদি আরব ও মালয়েশিয়ার সাথে পৃথক কয়েকটি চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়। এর মাঝে রয়েছে কক্সবাজারের মহেশখালীতে 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ মালয়েশিয়ার করা চুক্তির খসড়ার নীতিগত অনুমোদনও। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সকালে বাংলাদেশের সফররত চীনা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। 39 সদস্যের এই প্রতিনিধি দলটি গত 28 মে 3 দিনের সফরে বাংলাদেশে আসেন।
কর্তব্যরত অবস্থায় ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি ডাক্তার ও নার্সদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চান উচ্চ আদালত। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ.কে.এম. শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আগামী 2 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে, সৌদি আরবের সঙ্গে সমঝোতা না হওয়ায় এবছর হজে যেতে পারছেন না ইরানের নাগরিকরা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। রাজধানী সহ সারা দেশের দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম। সকাল 10টা থেকে শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি। পুরো রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে বাজার দরের চেয়ে কিছুটা কমে সাধারণ মানুষের কাছে চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর ও সয়াবিন তেল বিক্রি করে টিসিবি। গতকাল রাজধানীর প্রায় সব স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলেও ঢাকার বাইরের বিভাগীয় সব শহরে আজ থেকে পুরোদমে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সকাল থেকেই গুদাম থেকে ট্রাকে মালামাল স্থানান্তরে ব্যস্ত ডিলাররা। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে ট্রাকগুলোর আশেপাশেও। কদিন ধরেই কথা হচ্ছিল বিসিবি নির্বাচক প্যানেলে বাড়তে পারে সদস্য সংখ্যা। 3 সদস্য থেকে বেড়ে তা হতে পারে 7 জন। এছাড়া প্রধান নির্বাচক ফারুক আহমেদ তার পদ থেকে সরে দাঁড়াবেন বলেও গুঞ্জন ওঠে। তবে আজ টেকনিক্যাল কমিটির সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, নির্বাচক প্যানেলে জাতীয় দলের কোচ সহ থাকবেন মোট 5 জন। বেসিক্যালি একটা হচ্ছে যে 3 জন সিলেক্টেড ছিল, ওনারা তো আছেনই, সাথে হয়তো আরেকজন বাড়বেন, এবং কোচকে অন্তর্ভুক্ত করা। এবং আমার সাথে ওনারা সকলেই একমত হয়েছেন, এটা নাকি আগে ওনাদের সময়ও ছিল যে কোচের অন্তর্ভুক্তি, কাজে এটা সকলে আমরা মনে করি এটা থাকা দরকার। একটা জিনিসই করা হয়েছে যে ফাইনাল লিস্টটা পাঠানোর আগে দ্য কোচ অ্যান্ড দ্য সিলেক্টার্স ক্যান সিট টুগেদার, একটা জায়গায় বসে যেন পাঠায়, যাতে পাঠানোর পরে এটা নিয়ে আর কোনো দ্বিমত না থাকে। মানে অনেক সময় চেঞ্জ করতে হয়, এসবের মধ্যে যাতে পড়তে না হয়। জামালপুরের সরিষাবাড়ি থানায় পুলিশ হেফাজতে নির্যাতনে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, 14 এপ্রিল পৌরসভার তারিয়াপাড়া এলাকায় হাশিম আলীর স্ত্রী লাকি বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। লাকি বেগমকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল ঢাকা থেকে তার স্বামী হাশিম আলীকে গ্রেপ্তার করে সরিষাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, গতরাত 3টার দিকে হাশিম আলী আত্মহত্যার চেষ্টা করে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হাশিম আলীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে অভিযোগ করে থানার সামনে বিক্ষোভ করে এলাকাবাসী। বেলা 11টা থেকে সরিষাবাড়ি টাঙ্গাইল সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। ঘটনা তদন্তে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর 1টার দিকে অবরোধ তুলে নেয় তারা। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় বিশ্বের 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155তম। তবে বাজেটে শিক্ষা খাতে কি পরিমাণ বরাদ্দ রাখা হয় সেই তালিকায় বিশ্বের 155টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 81তম। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা এই বরাদ্দকে অপ্রতুল হিসেবে অভিহিত করে বলছেন, গুণগত মানের শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায় এই স্বল্প বরাদ্দ। আতিকুর রহমান তমালের রিপোর্ট। উত্তর পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। 70-এর দশকে বাংলাদেশ ও এই দেশটির অর্থনীতি ছিল সমপর্যায়ের, কিন্তু পরবর্তী 2 দশকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর একটিতে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যান্য অনেক কারণের পাশাপাশি শিক্ষা খাতে বড় বিনিয়োগও এই সাফল্যের অন্যতম কারণ। ইউনেস্কোর সুপারিশ মতে বাজেটের 20% এবং জিডিপির অন্তত 6% ব্যয় করতে হবে শিক্ষায়। কিন্তু গত 5 বছর বাংলাদেশে শিক্ষায় বরাদ্দ মোট বাজেটের 11 থেকে 13% আশেপাশে ঘুরছে। গেল বাজেটে সে অবস্থান থেকেও কমে বরাদ্দ ছিল 10.71%। শিক্ষা খাতে যে বরাদ্দ গত কয়েক বছরে, এটা প্রকৃত যে বরাদ্দ বা মাথাপিছু যে বরাদ্দ যদি আমরা বলি, তো সেটা কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। এখন আমরা আশা করব যে এই বাজেটে যাতে বরাদ্দটা এমনভাবে হয় যাতে করে আমাদের যে প্রয়োজনীয়তা, সে প্রয়োজনীয়তা মাফিকে যাতে হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা বলছে কোন দেশ জিডিপির কত শতাংশ শিক্ষায় ব্যয় করে সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 155তম। একই গবেষণায় আরও দেখানো হয়েছে বাজেটের কত ভাগ শিক্ষায় বরাদ্দ সেই তালিকায় বাংলাদেশ 81তম অবস্থানে। এত কম বরাদ্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা, এমন মত অর্থনীতিবিদদের। আমরা যাই করতে চাই না কেন, ধরেন আমরা এসডিজি করতে চাই, এখানে 17টা গোল আছে, তার মধ্যে একটা গোল শিক্ষা, কিন্তু এই একটা গোল শিক্ষা যদি অর্জিত না হয় 16টা গোল অর্জিত হবে না। দেশের শিক্ষা খাতে যা বরাদ্দ হয় তার একটা বড় অংশই আবার ব্যয় করতে হয় বেতন ভাতা সহ নানা অনুন্নয়ন খাতে। পড়ত কবিতাটা বলা হয়ে থাকে সামাজিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে সমাজে মৌলিক পরিবর্তনের জন্য যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হলো শিক্ষা। আর তাই শিক্ষাই শক্তি। এ কারণে বৃহৎ স্বার্থে এই খাতে বৃহৎ বিনিয়োগ জরুরি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এবছর ইরানের নাগরিকরা সৌদি আরবে হজে যেতে পারছেন না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়ে সমঝোতা না হওয়ার জন্য সৌদি সরকারকে দায়ী করে ইরান। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ দোষারোপ করছে ইরানকে। এ বিষয়ে দুবার বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুদেশ। ইরানের সংস্কৃতি মন্ত্রী আলী জান্নাতি জানিয়েছেন, সৌদি সরকারের বাধার কারণে ইরানিরা এবার হজ করতে পারছে না। সৌদি সরকারের দাবি, সমস্যা সমাধানে বিভিন্ন উপায় তুলে ধরা হলেও কোনোটি গ্রহণ করেনি ইরান। ইরানের অভিযোগ, হজের মতো পবিত্র বিষয় নিয়ে রাজনীতি করছে সৌদি আরব। ইরানের দাবি ছিল তাদের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ইরানিদের হজে পাঠানো হবে না। গত বছর হজের সময় মিনায় পদদলিত হয়ে ইরানের নাগরিক সহ বহু মানুষের হতাহতের ঘটনা ঘটে। Many foreigners were among the fatalities, including over 100 Iranian nationals. ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। লো স্কোরিং ম্যাচে বোলারদের দাপটে জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাভারের বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নকে 43 রানে হারালো অলক কাপালির দল। আগে ব্যাট করে 167 রানে অল আউট হয় গাজী গ্রুপ। জবাবে মেহেদী হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে 124 রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। টস জিতে আগে ব্যাট করতে নেমে গাজী গ্রুপকে দারুণ সূচনা এনে দেন এনামুল বিজয় ও শামসুর রহমান। ওপেনিং জুটিতে আসে 70 রান। তবে এনামুল বিজয় 40 রান আউট হওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী গ্রুপ। দলীয় 91 রানেই 7 উইকেট হারায় তারা। তবে শেষ দিকে ফারুক হোসেনের অপরাজিত 29 ও মোহাম্মদ শরীফের 26 রানে 167 রানের পুঁজি পায় গাজী গ্রুপ। ব্রাদার্সের হয়ে তুষার ইমরান 4টি উইকেট নেন। ছোট টার্গেটে ব্যাট করতে নেমেও ব্রাদার্সের শুরুটা ভালো হয়নি। দলীয় 22 রানে ফিরে যান 2 অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস ও শাহিয়ান নাফিস। এক প্রান্তে তুষার ইমরান লড়াই চালিয়ে গেলেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউই। মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত 124 রানে থামে ব্রাদার্সের ইনিংস। ইমরান সর্বোচ্চ 41 রান করেন। 16 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন গাজী গ্রুপের মেহেদী হাসান। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজার্ভ চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা 15-20 দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ। দায় এড়াতে পারে না কেন্দ্রীয় ব্যাংকও, মন্তব্য ফরাসউদ্দিনের। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক নার্সদের ধর্মঘটকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল। 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে সরকারকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা। বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সরকার ষড়যন্ত্র করছে, অভিযোগ ফখরুলের। নতুন ভ্যাট আইন সংশোধন সহ 4 দফা দাবিতে ব্যবসায়ীদের 1 ঘণ্টার কর্মবিরতি। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন। নাই বেচা কিনা, নাই ব্যবসা বাণিজ্য, এর মধ্যে ভ্যাটের আলাদা একটি চাপ। যদি 15% ভ্যাট আমাদেরকে দিতে হয়, আমাদের প্রতিষ্ঠানকে দেউলিয়া বলে ঘোষণা করা হবে। এবং ভারতকে গঙ্গা নদীর ওপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা শেষ হলো প্রাথমিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।